গ্রামের শেষের দিকে একটা জঙ্গলের মধ্যে দিয়ে এই পথটা গিয়ে পড়েছে একটা খোলা মাঠে। সেই মাঠের এপাশে ওপাশে যেদিকেই তাকাই না কেন জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাবে না। এক পাশে একটু দূরে একটা বড় খাল মতো রয়েছে। এমন খাল গ্রামের দিকে খুব কমই দেখা যায়। খালের গভীরতা অনেক বেশি, তবে তাতে জল রয়েছে হাঁটু পর্যন্ত। রাতের বেলায় খালের পাড়ে এলে নাকি অদ্ভুত কিছু দেখা যায়। এই খালের শুকনো মাঠের কাছে উবু হয়ে কারা যেন বসে থাকে। পাশের গ্রাম থেকে এখানে আসতে গেলে সেই রাস্তা ধরে হেঁটে আসতে হয়। গ্রামের অনেকেই রাতের বেলা ওই জলের কাছে কাদের যেন বসে থাকতে দেখেছে। চাঁদের আলোয় খালের আশপাশটা স্পষ্টভাবে দেখা যায়। যারা বসে থাকে তারা নাকি মানুষের শব্দ শুনতে পেলেই ঝুপ করে গিয়ে পড়ে ওই জলের মধ্যে। এমন একটা কথাই গ্রামে আসার পরই ভালোভাবে শুনতে পেয়েছিলাম, আর সেটা শোনার পরই ইচ্ছে ছিল সেই খালের ধারে বসে সেই প্রাণীগুলোকে দেখব। আসলে তারা যে পৃথিবীর কেউ নয় সেটা বোঝার জন্য অন্য কোনো ক্ষমতা প্রয়োজন হয় না। সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় পৃথিবীর সাথে সমান্তরালে চলতে থাকা আরও একটা জগতের বাসিন্দা তারা। ওই খালের জলের কাছে মানুষের বসবাস থেকে দূরে তারা নিজেদের মতোই অপেক্ষা করে কিছু একটার জন্য, আর যখনই মানুষের দেখা পায় তখন ঝুপ করে গিয়ে পড়ে ওই জলে। তবে গ্রামের মানুষ ওই খালটাকে এড়িয়ে চলতেই ভালোবাসে। মাঝে মধ্যে রাতের বেলা ওই পথ ধরে হেঁটে আসা ছাড়া কালে ভদ্রে ওরা ওখানে গিয়ে পড়ে না। আমি একানই, আমার সঙ্গে রয়েছে গ্রামের নিতাই। এই রাতে আমি একা এখানে আসার সাহস খুব একটা জোগাড় করে উঠতে পারছিলাম না বলে নিতাইকে নিয়ে এসেছি। নিতাইয়ের বয়স আমার চেয়ে বেশ কিছুটা কম হলেও সে গ্রামের ছেলে, তাছাড়া একটু ডান পিটে। যে সময়ের কথা বলছি তখন সবে মাতু পাগলির দেখা পেয়েছি। আমি গ্রাম ছেড়ে সাধনা করার জন্য বেরিয়ে পড়েছি। সাধনা খুব একটা করা হয়ে ওঠেনি কখনো, তাই আমার কাছে ক্ষমতাও বেশি নেই। কোনো এক অশুভ শক্তির মুখোমুখি হয়ে দাঁড়ালে যে নিজেকে রক্ষা করতে পারবো তেমন ক্ষমতাও কখনো জন্মায়নি আমার। তবুও এক প্রবল কৌতূহলে ওই খালের ধারে এসে পড়া প্রাণীদের দেখার জন্যই আমি সেই রাতে গিয়ে পড়েছিলাম সেই খালের ধারে। একটানা এতটা পথ হেঁটে আসার পরেও কিন্তু নিতাই আমায় একটা কথা বলেনি। সে চুপ করে থাকলেও তার নিঃশ্বাস মাঝে মাঝে ঘন হয়ে আসছিল। বুঝতে পারছিলাম প্রবল একটা কৌতূহল যেমন আমায় চেপে ধরেছে তেমন নিতাইকেও গ্রাস করে নিয়েছে। ভূষণ্ডির মাঠ ছাড়িয়ে যখন জঙ্গলের এক পাশে খালের কাছে এসে পড়েছি তখন আমরা থমকে দাঁড়ালাম। চাঁদের আলোয় চারপাশটা ভালোভাবেই দেখা যায়। এখনো খাল পাড় যেতে গেলে আরো খানিকটা হেঁটে যেতে হবে। কোথায় যেন জঙ্গলের মধ্যে সরসর করে কি একটা সরে গেল। নিতাই একটু চমকে উঠে আমার দিকে তাকালো। একটু পরেই নিতাইয়ের মুখে একটা হাসি খেলে গেল। সে হাসি অতি সাধারণ কোনো হাসি নয়, যেন মনে হতে লাগলো নিতাই সেই হাসির মাধ্যমে আমায় কিছু একটা বলতে চাইছে। আমিও চুপ করে রইলাম। দুজনে মিলে জঙ্গলের রাস্তা পেরিয়ে খালের ধারে গিয়ে পড়েছি। দূর থেকে চাঁদের আলোয় খালটাকে ভালোভাবেই দেখা যায়। খালি ঠিক মাঝখানে বেশ খানিকটা জল জমে রয়েছে। চাঁদের আলো সেই জলের উপর পড়ে চিকচিক করে উঠছে, যেন খালের আশেপাশের গোটা জায়গাটা সাদা খটখটে হয়ে রয়েছে। দিনের বেলা এই খাল পারে এসে আমি দেখে নিয়েছি, তাই রাতের বেলা পথ চিনে সে নির্দিষ্ট জায়গাটায় যেতে কোনো অসুবিধে হলো না। আসলে যেখানে আমরা গিয়ে দাঁড়াবো বলে ঠিক করেছি সেখানে একটা বড় গাছ রয়েছে। সেই গাছটা যে কত বছরের পুরনো তা ভালোভাবে বোঝা যায় না। গাছের একটা মোটা ডাল এগিয়ে গিয়েছে খালের দিকে। গ্রামের ছেলেরা দিনের বেলা সেই গাছের উপর উঠে বসে মাঝে মাঝে পাতা থেকে ঝুলে থাকা ছোট ছোট দড়ি ধরে দোল খায়, কিন্তু আমাদের সেসবের সময় নেই।
আমরা সেই গাছের পাশে এসে দাঁড়িয়েছি, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি সেই খালের দিকে। বেশ অনেকক্ষণ সময় কেটে গেছে। রাত যত বাড়তে লাগলো তত যেন চাঁদের আলোটা আরো বেশি উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। এখন পূর্ণিমা রাতে গোটা আকাশ ভেঙে যেন চাঁদের আলোর বন্যা এসে ছুঁয়ে ফেলে পৃথিবীর মাটি। আর সেই আলোতে দেখা যায় না এমন অন্ধকার বোধহয় পৃথিবীর মাটি তৈরি করে উঠতে পারেনি এখনো। একভাবে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রয়েছি। একটু পরে নিতাই আমার গায়ে একটা হাত রাখলো, তারপর অন্য হাত তুলে দেখালো সামনের দিকে। আর সেদিকে তাকাতেই আমার গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল। স্পষ্ট দেখতে পেলাম একটু আগেই যে খালপাড় শূন্য দেখেছিলাম আমি, সেই খালপাড়ের জলের ঠিক কাছটায় কে যেন উবু হয়ে বসে আছে গো। তার কালো মতো শরীরটা ভালোভাবে বোঝা যায় না, তবে যতটা দূরত্বে আমরা রয়েছি সেটুকু বোঝা যায় মাত্র। আমি এক পা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই নিতাই আমার হাত টেনে ধরল। আমিও বোধহয় থমকে দাঁড়াতাম, তবে আমি সামনের দিকে এক পা এগিয়ে যাওয়ার জন্যে গাছের পাশের একটা শক্ত মাটির খণ্ড আমার পায়ের ধাক্কায় খালের ধারে বের গড়িয়ে পড়লো একেবারে সামনের দিকে। আর সেই শব্দে বোধহয় খালের জলের সামনে বসে থাকা সেই কালো ছায়া মূর্তিটা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে ঘুরে তাকালো। এত দূর থেকে হলেও আমি স্পষ্ট দেখতে পেয়েছি তার চোখ দুটো ছিল উজ্জ্বল লাল রঙে। আমাদের দিকে একবার মাত্র ঘুরে তাকিয়েছিল সে। আমি বুঝতে পারছিলাম নিতাই একটা হাতে আমার হাত চেপে ধরে থাকলেও তার গোটা শরীর যেন ভয়ে একেবারে থরথর করে কাঁপছে। সে কিছু একটা বলতে যাবে তার আগে সেই কালো ছায়া মূর্তিটা হঠাৎ করে সামনের দিকে ঘুরে ঝাঁপ দিল খালের সেই অল্প জলে। একটা মুহূর্ত নিস্তব্ধভাবে কেটে গেল। একটা ঠান্ডা হাওয়া সরসর করে আমাদের মাথার উপর দিয়ে বয়ে গেল সামনের দিকে। খালের জলের একটা শব্দ আর মৃদু আন্দোলন দেখতে দেখতে থেমে গেল মুহূর্তের মধ্যে। আমি আর নিতাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর দেখতে পেলাম নিতাই আমার হাত ধরে টানছে। আমি বুঝতে পারলাম নিতাই এখানে আর দাঁড়িয়ে থাকতে চাইছে না। কোনো একটা কারণে সে ভয় পেতে শুরু করেছে। আচ্ছা, তোমার কি মনে হয় কিশোরী, ঠাকুরমশাই যখন অনেক ছোটবেলায় মানে মাতু পাগলির সাথে দেখা হওয়ার আগে যখন আমাদের ওই কাল ভৈরবের গল্প শুনিয়েছিলেন, সেই সময়ের কথা বলছি আর কি, তখন কি তারানাথের কাছে কোনো ক্ষমতাই ছিল না? তিনি তো মাঝে মাঝে বলেন তার জন্মের সময় একটা নীল রঙের আলো আকাশ থেকে চলে গিয়েছিল। আসলে ওটা কেন হয়েছিল সেই বিষয়ে কিন্তু সে আমাদের কখনোই কিছু বলেননি। কিশোরী আমার সামনের দরজার একপাশে দাঁড়িয়েছিল। সে আমায় বেরোবার জন্য তাড়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে। আমি চাইছিলাম আর একটু বসে যেতে, যাতে বৃষ্টিটা কমে, তারপর না হয় বেরোবো। দেখো, এই ব্যাপারে তো ঠাকুরমশাই আমাদের তেমন কিছু বলেনি। তবে আমার কেন জানি না মাঝে মাঝে মনে হয় ঠাকুরমশাই আসলে অনেক কিছুই জানেন না, যেগুলো তিনি কোনো কারণে আমাদের বলতে চান না। তিনি যখন বলতে চান না, তার মানে নিশ্চয়ই তার পেছনে কোনো একটা কারণ রয়েছে। অকারণে তো সে আর আমাদের কোনো কথা বলতে চাইবে না, এমনটা তো হতে পারে না। তোমার মনে নেই সেই একবার? দেখো, তুমি ঠাকুরমশাইকে কতটা বোঝো আমি তা জানি না, তবে আমার কিন্তু মনে হয় ঠাকুরমশাই সত্যি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে চান। তবে সেটা যে সত্যি কোনো একটা কারণে সেটা আমি বুঝতে পারি। তবে মাঝে মাঝে কৌতূহল হয়, আসলে ঠাকুরমশাই আমাদের অনেক কিছুই বলেন না। আরে সেসব কথা থাক না, তার নিজের জীবন যে রহস্যময় সেটা তো তুমি নিজেই জানো, আর তাই তো সে এমন অনেক কিছুই লুকিয়ে রাখে। কিশোরী আর কিছুই বলল না, এবার বাইরের দিকে তাকিয়ে বলল, না, আর দেরি করা যাবে না, চলো এবার বেরিয়ে পড়া যাক। যত দেরি করব বৃষ্টি কিন্তু আরো জোরে নামবে। আমি আর অপেক্ষা করলাম না, উঠে পোশাক বদলে নিয়ে দুজনে ছাতা হাতে নিয়েই রাস্তায় নামলাম।
আজ আর হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে ট্রাম ধরতেই হলো। বৃষ্টির দিনে ট্রামে কিন্তু বেশ ভিড় থাকে। মনে হয় যারা এই ছুটির দিনে কোথাও বেরিয়ে পড়ে তারা বাধ্য হয়ে ট্রামে ওঠে। না হলে আমরাও তো ছুটির দিনে হেঁটে হেঁটেই তারানাথের কাছে মঠ লেনে পৌঁছই। আজ বাধ্য হয়ে ট্রাম ধরতে হলো। তাছাড়া মাসের শেষ সময় এসে একটু হিসেব করেই চলতে হয়। কিশোরী পাসিং শোয়ের প্যাকেট নিয়েই এসেছিল। মঠ লেনের কাছে নামতেই কিন্তু দেখতে পেলাম বৃষ্টি সামান্য কমে এসেছে। তাড়াতাড়ি ছাতা খুলে নিয়ে আজ আর তেলে ভাজা না কিনে চলে গেলাম তারানাথের কাছে। দেখি তারানাথের ঘরের দরজা বন্ধ, বৃষ্টির দিনে যেমন থাকে আর কি। দরজার কড়া নাড়তেই ভেতর থেকে কথা ভেসে এলো, আসছে আসছে, অপেক্ষা করো। আমি আর কিশোরী দাওয়ার উপরে উঠে জল পড়তে থাকা ছাতাটাকে দাওয়ার এক পাশে রেখে দিয়ে জুতো খুললাম। তারানাথ দরজা খুলে হাসি মুখে বলল, এসেছো তাহলে? সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, এত বৃষ্টির মধ্যে না এলেই হতো। আর একটু অপেক্ষা করে যেতে, একটু পরে বৃষ্টি কমবে। আরে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে করতেই তো এতক্ষণ দেরি হয়ে গেল, না হলে তো আরো আগেই এসে পড়তাম। আরে আগে ভেতরে তো এসো, ভেতরে এসে বসো, বৃষ্টির ছাট এসে গায়ে লাগবে। মাথাটা তো ভিজে গেছে দেখছি, ছাতা নিয়েছিল না? এমন এলোমেলো হাওয়ায় ছাতা কোনো কাজে লাগে নাকি? আমরা ঘরে ঢুকতেই তারানাথ একটা গামছা এনে দিল। গামছা দিয়ে মাথার জল এবং হাত পা সামান্য মুছে নিয়ে বিছানার উপরে গুছিয়ে বসলাম। তারানাথ নিজের জায়গাতে হেলান দিয়ে বসে সামনের দিকে হাত বাড়িয়ে বলল, এই দাও দেখি, তোমাদের ওই একটা সিগারেট দাও। সিগারেট না খেলে ভালো লাগে না। তোমরা আমার অভ্যাস খারাপ করে দিয়েছো। আগে না হয় মা চারি মাঝে মাঝে হুঁকো সেজে দিত, তাই খেতাম। এখন তো আর ওসব খাওয়া হয় না, তাই এখন সিগারেটই ভরসা। আরে আপনার জন্য গোটা প্যাকেট নিয়ে এসেছি, আপনি রেখে দিন। আবার পরের সপ্তাহে যখন আসব তখন আবার নিয়ে আসবো ঠাকুরমশাই। কিন্তু আপনার কাছে যে একটা কথা জানার বড্ড ইচ্ছে হয়েছে। তারানাথ সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছাড়ল। তারপর চোখ বন্ধ করে যেন ধূম্রপানের আমেজটা উপভোগ করতে করতেই কিশোরীর কথায় মাথা নাড়িয়ে একবার সম্মতি জানালো। ঠাকুরমশাই, আপনি তো আমাদের আপনার জীবনের অনেক গল্পই বলেছেন। সেই কালভৈরবের গল্প থেকে শুরু করে মধুসুন্দরী দেবীর গল্প সব আমরা শুনেছি। তোমাদের আমি অনেক গল্পই বলেছি, আর সেসব গল্প নয়, হ্যাঁ, সেসব আমার নিজের জীবনের অভিজ্ঞতা। সে তো আমরা জানি। এছাড়া আপনার গোটা জীবনে এত অভিজ্ঞতা রয়েছে যা আপনি আমাদের বলে শেষ করতে পারবেন না, তাও আপনি আমাদেরকে বলেছেন। আমরা আসলে তেমন কিছু জানতে চাইছি না। আমরা জানতে চাইছি যে এমন কোনো একটা সময়ের কথা যখন আপনার কাছে কোনো ক্ষমতাই ছিল না। ওই যে মনে করুন না, কাল ভৈরবের সাথে যখন আপনার দেখা হয়েছে, কিংবা সাধনার পথে বেরিয়ে পড়ে যখন কোনো একটা ক্ষমতা অর্জন করার আগে পর্যন্ত, মনে করুন ওই যে গুরু আপনাকে দীক্ষা দিয়েছিল, তার আগে আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যে ঘটনার কথা আপনার মনে থেকে যাবে। আপনি যখনই বিপদে পড়েছেন, আপনি নিজের ক্ষমতায় না হয় মধুসুন্দরী দেবী, কালভৈরব কিংবা সেই সাধু আপনাকে রক্ষা করে গেছে। আমি তেমনই একটা গল্প শুনতে চাইছি যখন আপনার কাছে কোনো ক্ষমতা ছিল না, অথচ সেই গল্পটা বেশ ভয়ের হবে। আমাদের এমন আবদারের কথা শুনে তারানাথ সিগারেট নামিয়ে কিছুক্ষণ আমাদের দিকে চেয়ে রইল। তারপর সামান্য হেসে উঠে বলল, অনেকদিন পর তোমাদের আবার শিশু বলে মনে হচ্ছে। বাচ্চারা যেমন আবদার করে কিংবা বায়না করে, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা তেমনি আমার কাছে বায়না করছো। কথাটা বলে তারানাথ একবার হো হো করে হেসে উঠল। তার কথায় আমাদেরও হাসি পেয়ে গেল। কিশোরী হাসতে হাসতে বলল, তা সে বায়না বলুন আর যাই বলুন, আমাদের কিন্তু আজ এমন একটা গল্প শোনাতেই হবে। যদি আপনার জীবনে তেমন কোনো অভিজ্ঞতা থাকে আর কি, না থাকলে তো আর আপনি বানিয়ে বানিয়ে আমাদের সে গল্প বলতে পারবেন না, তাই না? কিশোরীর শেষের কথাগুলো কেমন একটা খোঁচার মতন ছিল। তারানাথ মুহূর্তের মধ্যে কেমন যেন রুষ্টভাবে বলল, তার মানে কি বলতে চাইছো? তোমাদেরকে আমি সব বানিয়ে বানিয়ে গল্প বলি? নেহাত এখন সে ক্ষমতা আমার নেই।
নাহলে দেখতে আমার বাড়ির সামনে জুড়ি গাড়ির লাইন লেগে থাকতো। তখন তোমরা কোথায়? তখন তোমরা এ শহরে এসেছো কিনা তারই ঠিক নেই। যখন আমি এ শহরে এসেছি তখনকার শহর আর এখনকার শহরের মধ্যে অনেক পার্থক্য, বুঝলে? আমি বুঝলাম তারানাথ মনক্ষুণ্ণ হয়েছে, তাই বললাম, আরে আপনি মনক্ষুণ্ণ হবেন না, কিশোরী ওই কথা বলতে চাইনি। সে আসলে বলতে চেয়েছে যে তেমন কোনো গল্প যদি আপনার কাছে থাকে। আমার কথা শেষ করতে না দিয়ে তারানাথ সিগারেটের বড় বড় কয়েকটা টান দিয়ে সিগারেটের অবশিষ্টাংশটা জানলার ফাঁক দিয়ে বাইরে ফেলে দিয়ে বলল, আলবাদ আছে, আমার গোটা জীবনটাই তো অভিজ্ঞতায় ভরা। কেন তোমাদের আমি ছোটবেলার গল্প বলিনি? ছোটবেলায় সেই পূবের জঙ্গলের গল্প, কিংবা ছোটবেলায় আমার গ্রামে আমার বাড়িতে ঘটে যাওয়া অনেক গল্প। তাছাড়া অমর জীবন তো আমার ছোটবেলায় আমার বাড়িতে প্রথমবার এসেছিল, তারপর তার সাথে আমার আর কখনোই দেখা হয়নি। গোটা জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলোর কোনো সঠিক উত্তর আমি পাই না। আর এই সব কিছুর মধ্যে রয়েছে ওই অমর জীবন। সে যেই দুনিয়ার কেউ নয় সেটা বুঝতে কোনো অসুবিধে হয় না, কিন্তু সে আসলে কে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, তার কোনো কিছুই আমি সঠিকভাবে খুঁজে বার করতে পারিনি, বুঝলে তো? এসব কথা থাক, তোমরা আবার এইসব কথা শুনতে শুনতে অধৈর্য হয়ে পড়বে। তোমরা শুনতে চাও এমন সময়ের কথা যখন আমার কোনো ক্ষমতাই নেই, অথচ সেই সময় আমি চরম কোনো বিপদের মধ্যে পড়েছিলাম, তাই তো? তারানাথ গুছিয়ে বসল, তারপর আমাদের দিকে তাকিয়ে একবার হেসে নিয়ে বলল, মাতু পাগলির সঙ্গে আমার দেখা হয়েছিল আচমকাই। তখন আমি সাধনার জন্য পথে বেরিয়ে পড়েছি। বাঁকুড়ার কাছে একটা শ্মশানে তার দেখা পেয়েছিলাম। মাতু পাগলি আমায় কিছু শেখায়নি, বরং তাকে আমি ভয় পেয়েছিলাম। মনে হতো যে কোনো মুহূর্তে সে যেন কিছু একটা করে ফেলতে পারে, মানুষ খুন করে ফেলা ধরনের কিছু। তার কাছে অসাধ্য কিছু নয়, কিন্তু না শেখালেও মাতু পাগলি আমায় কিছু অভিজ্ঞতা, ক্ষমতা দিয়েছিল। সেই ক্ষমতার জন্যই বোধহয় তারপরে আমি পথে পথে বেরিয়ে পড়ার একটা অদ্ভুত সাহস মনের মধ্যে অনুভব করতে পারতাম। তখন তেমন কিছু শেখা হয়ে ওঠেনি। মাতু পাগলির কাছ থেকে বেরিয়ে এসে আমি একবার বাড়িতে ফিরে এসেছিলাম, তারপর আবার গ্রামে পথে পথে বেরিয়ে পড়েছি। কেমনভাবে ঘুরতে ঘুরতে একদিন গিয়ে পড়লাম এক গ্রামের কাছে। সেই গ্রামের নামটা এখন আমার ঠিক মনে নেই, বুঝতে পারছো, সে অনেক বছর আগেকার কথা। তবে প্রত্যন্ত গ্রাম বলতে তোমরা যাকে বোঝো সে গ্রাম সেই স্তরেই। সে গ্রামের বসতিও খুব একটা বেশি নয়। সেই গ্রামে গিয়ে আমি একদিনের বেশি থাকতাম না যদি না সেই গ্রামে একটা অদ্ভুত কথা আমি জানতে পারতাম। সে গ্রামে যখন গিয়ে পড়েছি তখন দুপুরের সময় গ্রামের এক গৃহস্থের বাড়িতে জল চেয়েছিলাম। গ্রাম যতই দরিদ্র হোক না কেন, অন্নাভাব কখনোই হয় না। জল খেতে চেয়ে সেই বাড়ির গৃহস্থের কাছ থেকে জল ছাড়াও মুড়ি আর বাতাসা পেলাম। বেশ ভালোই লাগলো। দুপুরের সমস্যা, মুড়ি বাতাসা কেউ খেতে দেয় না। গ্রামের গৃহস্থের বাড়িতে আর কিছু না হোক ডাল ভাত পাওয়া যায়। তবে আমায় যে খেতে দিয়েছিল তার বয়স আমার চেয়ে সামান্য বেশি হবে। তার নাম যতদূর মনে পড়ছিল নিতাই। নিতাই আমায় মুড়ি বাতাসা খেতে দিল। মুড়ি বাতাসা খেতে খেতে এ কথা ও কথা বলতে বলতে, হ্যাঁ মনে পড়েছে, সেই গ্রামের নাম ছিল বাসবপুর। আমায় মুড়ি বাতাসা এমনভাবে খেতে দেখে সে বোধহয় বুঝতে পেরেছিল আমার বড্ড খিদে পেয়েছে। আর হলে আগের রাতে পাশের গ্রামের একটা জঙ্গল মতো জায়গার কাছে বিশ্রাম নিয়েছিলাম। আর সকাল থেকেই হেঁটেছি। একটানা এতটা হাঁটার জন্য আর বয়স তখন এত কম বলেই খিদে পেয়ে গিয়েছিল। নিতাই আমাকে ভাবে মুড়ি খেতে দেখে বলল, তুমি কি সাধু? এই দেখো, তোমায় তুমি বললাম, কারণ তোমায় দেখে মনে হচ্ছে তোমার বয়স খুব একটা বেশি নয়, আর তোমার চেয়ে আমি একটু বড় বলেই মনে হচ্ছে। আর কি বলো তো, আমি নিজে ব্রাহ্মণ, তাই। আমি বুঝতে পারলাম সে ইতস্তত করছে। আমার পরনের সাধুর মতো পোশাক, অথচ আমায় দেখেই বোঝা যাচ্ছে আমি তার থেকে সামান্য ছোটই হব। তাই আমি মুড়ি খেতে খেতেই সামান্য হেসে বললাম, তাতে কোনো অসুবিধে নেই। আর তোমার নাম কি? আর এই গ্রামের নামই বা কি? আমার নাম নিতাই।
এই গ্রামের নাম হলো বাসবপুর। তার মুখে গ্রামের নাম শুনেই কিন্তু আমি চমকে উঠলাম। এই চমকে ওঠার পেছনে অবশ্যই একটা কারণ ছিল, এটা পরে বলবো। নিতাই আবার বলল, জানো, আমারও না মনে হয় মাঝে মাঝে এই যে তোমার মতো সাধু সন্ন্যাসী হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াই। কত ভালো সময় কাটে তোমার, তাই না? কত কিছু দেখতে পাও, কত নতুন নতুন মানুষ, নতুন জায়গা। তবে জানি খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়, তাই না? তোমাকে আমি ভাত দিতে পারলাম না বলে কিছু মনে করো না, বুঝলে? আসলে বাবা ফিরে আসলে তারপরে রান্না হবে, ঘরে চাল নেই। কথা বলি নিতাইয়ের মুখ কেমন যেন কালো হয়ে উঠল। এবার আমি বুঝতে পারলাম এই দুপুরের সময় ভাত না দিয়ে মুড়ি খেতে দেওয়ার কারণ। বললাম, আরে ওসব নিয়ে ভাবার প্রয়োজন নেই, আমার কোনো অসুবিধে হচ্ছে না। এই যে খেতে পেয়েছি এটাই তো অনেক, না হলে গোটা একদিন পেরিয়ে গেলেও কতদিন খেতেই পাই না। তবে তুমি যদি বেরিয়ে পড়তে চাও তাহলে বেরিয়ে পড়তে পারো, তোমায় সাধু সন্ন্যাসী কিছুই হতে হবে না। আমি আসলে ঠিক তেমন সাধু নই তো, আমি একজন ভবঘুরের সাধক। ইচ্ছে হয় তাই ঘুরে বেড়াই। নিতাইকে আমার বেশ ভালো লেগেছিল। নিতাইয়েরও বোধ হয় আমার কথা এবং আমি অত অল্প বয়সের একজন সাধু এই কথা শুনে কৌতূহল হয়েছিল। গোটা বিকেল পর্যন্ত তার বাড়িতেই ছিলাম। বিকেলের দিকে নিতাইয়ের বাবা মাঠ থেকে ফিরে এলো। সে ফেরার সময় পুঁটুলিতে করে চাল নিয়ে এসেছিল। সে কিন্তু আমায় দেখে খুশি হলো। আমায় বলল সেদিন রাতটা অন্তত তার বাড়িতে থেকে যেতে। রাতের বেলা সে আমায় নতুন চালের ভাত আর নতুন ওঠা আলুর ঝোল খাওয়ালো। তোমরা জানো, খাওয়া দাওয়া নিয়ে কখনোই আমার কোনো বাদ বিচার ছিল না। তাছাড়া নিতাইরা ব্রাহ্মণ, তার বাড়িতে খেতে আমার কোনো অসুবিধে থাকার কথাই নয়। সেদিন সন্ধ্যের দিকে নিতাইয়ের সাথে গ্রামে বেরিয়ে পড়লাম। অন্ধকার তখন সবে নেমে আসতে শুরু করেছে। গ্রামের পথে চারপাশটা ভালোভাবেই দেখা যায়, কারণ পূর্ণিমা বোধ হয় কাছাকাছি। গ্রামে খুব বেশি ঘর বসতি নেই, সোজা একটা রাস্তা চলে গেছে দূরে। যে পথ ধরে আমি এসেছি অন্য পথে রাস্তা গ্রামের ভেতরের দিকে ঢুকেছে। দুপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে ছোট ছোট মাটির ঘর, তাদের কখনো খড়ের চাল, কখনো টিনের ছাউনি। তবে টিনের ছাউনি কিন্তু খুব কমই দেখতে পেলাম। প্রতিটা ঘরেই খড়ের চাল রয়েছে। পথে হাঁটতে হাঁটতে নিতাই বলল, বাসবপুরে তুমি এর আগে আসনি কখনো, তাই না? আমাদের এখানে কিন্তু একটা খাল আছে, সেই খালের গল্প তুমি এর আগে শুনেছ? হঠাৎ করে পাশের গ্রামে সেই জঙ্গলের কাছে একজনের শোনা ওই কথাটা মনে পড়ে গেল। তাই বললাম, শুনেছি তোমাদের এখানে নাকি ওই খাল পাড়ে রাতের বেলা অনেক কিছু দেখা যায়। নিতাই আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকাতেই আমি বললাম, আসলে পাশের গ্রামে যখন ছিলাম তখন সেখানেই তোমাদের এই গ্রামের খালের কথা শুনতে পেয়েছি। তখনই কেমন একটু কৌতূহল বোধ করেছিলাম, তবে এটাই যে বাসবপুর সেটা জানতাম না। আচ্ছা, সেই খালের পাড়ে তুমি কখনো কিছু দেখেছো? নিতাই সেই আধো অন্ধকারের মধ্যে একবার আমার দিকে তাকালো। তার উচ্চতা আমার চেয়ে খানিকটা কম। আসলে বারবার বলে চলেছি সে আমার থেকে বড়, সেটা বোঝার একটা উপায় রয়েছে। তার নাকের তলায় গোঁফ বড় হয়ে এসেছে। পরে জেনেছিলাম সে আমার থেকে মাত্র 3 বছরের বড়। নিতাই আধো অন্ধকারে আগের মতোই আমার দিকে তাকিয়ে বলল, আমি দেখেছি তারানাথ, ওই খালের জলের কাছে শুধু আমি নয়, গ্রামের অনেকেই অনেক কিছু দেখেছে। ওই যেবার ওই খালের জলে রায়দের ছোট ছেলে ডুবে মরল, তারপর থেকেই। কিন্তু আমি যে শুনেছি ওই খালের জল খুব একটা বেশি নয়, তাহলে ওই জলে কেউ ডুবে মরল কি করে? নিতাইয়ের মুখে একটা হাসি দেখা গেল। সেভাবে হাসতে হাসতে বলল, ওটাই তো, ওইটুকু খালের জলে তার মাথাটা কেউ যেন কাদার মধ্যে গেঁথে দিয়েছিল, বুঝলে? তার বাকি শরীরটা জলের উপর ভেসেছিল অবশ্য। ওই দিন সকালে গ্রামের সবাই যখন তাকে দেখতে পেল, ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
কিন্তু অত রাতে সে ওখানে কি করতে গিয়েছিল সেটাই আর কেউ জানতে পারল না। আর তুমি যখন ওই খালের ধারে গিয়েছিলে তখন কি দেখতে পেয়েছিলে? আমরা হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরের দিকে বেশ খানিকটা এসে পড়েছিলাম। নিতাই আমার কথার উত্তর না দিয়ে বলল, তারানাথ, বলছি একটু পরেই আঁধার নেমে আসবে, চলো এখন বাড়ির দিকে চলো। বাড়িতে ফিরে তোমায় না হয় রাতে সেসব কথা শোনাবো। তুমি তো আজকের রাতটা এখানেই আছো, তাই তো? মনে মনে ভাবলাম, হ্যাঁ, আজকে রাতটা তো এখানেই আছি, রাতেই না হয় তার কাছ থেকে গল্প শোনা যাবে। তবে সেখানে যে আমার আরো 2 দিন থাকতে হবে সেটা তখনও ভাবতে পারিনি। সেদিন যদি আমি না থাকতাম তাহলেই বোধহয় ভালো হতো। একটানা এতগুলো কথা বলি তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, সেই সময় আপনার বয়স কত হবে? ভালোভাবে মনে পড়ে না, তবে বয়স খুবই কম। সে বয়সে কেউ যে সাধনার জন্য পথে পথে বেরিয়ে পড়বে তা বিশ্বাস করাটাই মুশকিল। তবে গ্রামের পথে বারবার সাধুর আগমন, তাদের দেখা পাওয়া এবং তাদের সঙ্গে কথা বলে তাদের জীবনের ব্যাপারে জানা, এই সব কিছু আমায় ওই কম বয়সেই পথে বেরিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তা সে কথা থাক। সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে নিতাই আর আমি বাড়ির দাওয়ার কাছে বসে রইলাম। নিতাইয়ের বাবা চাষের কাজের জন্য বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এসে ঘুমিয়ে পড়ল। নিতাই জানালো তার বাবা অনেক ভোরে উঠে মাঠের কাজে চলে যায়। তাই আমরা দাওয়ার কাছে এসে বসলাম, যাতে আমাদের কথাবার্তা ভেতরে তার কানে গিয়ে না পৌঁছয়। আচ্ছা, এবার বলো তো, ওই যে খালকে সবাই এত ভয় পায়, সেই খালের ধারে তুমি রাতের বেলা গিয়েছিলে কেন? আর ওই খালের কাছে আসলে আছে কে? নিতাই অন্ধকার বাইরের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, তারপর সেভাবেই বলতে শুরু করলো, জানো তারানাথ, আমার মা অনেক ছোটবেলায় মারা গেছেন। তারপর থেকেই আমায় মানুষ করেছেন বাবা। তোমার থেকে আমার বয়স অনেকটাই বেশি। গ্রামে অবশ্য এই বয়সে বিয়ে হয়ে যায়। তবে আমার একটা সমস্যা আছে, মাঝে মাঝে আমি অদ্ভুত আচরণ করে ফেলি। ধরো খুব ভয় পেয়েছি কিংবা আমার খুব কষ্ট হয়েছে, তখন যে আমি নিজে কি করি তা আমি নিজেও জানি না। এই কারণে গ্রামের সকলেই আমাকে পাগল বলে। তুমি তো এখানে আজ বিকাল থেকেই আছো, দেখতে পেয়েছো তো গ্রামের কেউ আমাদের বাড়িতে আসেনি। তুমি আর আমি যখন সন্ধ্যার দিকে গ্রামের রাস্তায় বেরিয়েছিলাম, তখন কাউকে কি আমাদের দিকে এগিয়ে এসে কোনো কথা বলতে দেখেছিলে? হঠাৎ করেই আমার একটা ব্যাপার মনে পড়ে গেল। আরে তাই তো, দুপুরের দিকে যখন আমি তাদের বাড়ির ধারে বসে মুড়ি বাতাসা খাচ্ছি, তখন সামনের মাটির রাস্তা দিয়ে কয়েকজন হেঁটে গিয়েছিল। তবে তারা একবার বাড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি সামনের দিকে চলে গিয়েছিল। তখন ব্যাপারটা বুঝতে পারিনি, এখন ব্যাপারটা যেন বুঝতে পারলাম। বললাম, সেটা যদি হয় তাহলে তো তোমার কোনো অসুখ করেছে, সে অসুখ তো সারানো দরকার। নিতাই আগের মতোই হাসলো। তার মুখের হাসিটা অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। দাওয়ার একপাশে একটা হারিকেন জ্বলছে। হ্যাঁ, সেই অসুখ এমনি সেরে যাবে। আসলে একা একা থাকি তো, সারাদিন নিজের মতোই সব কিছু করি, তাই ধীরে ধীরে এমনটা হয়ে গেছে। বাবা আমার পাশের গ্রামের এক বদ্যিতে গিয়েছে, সে কিছু ওষুধ দিয়েছিল, তবে সেসবে কোনো লাভ হয়নি। সে বলেছে এই ব্যাপারটা নাকি নিজে থেকেই পরে সেরে যাবে। আমি বুঝতে পারছিলাম তারই কথার সাথে নিশ্চয়ই সেদিন খালপাড়ে রাত্রিবেলা তার চলে যাওয়ার মধ্যে কোনো একটা কারণ আছে। তাই আমি তাকে বলতে দিলাম। সে আবার বলে চলল, একদিন রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘরের মধ্যে শুয়ে থাকতে আর কিছুতেই ভালো লাগছে না। কি মনে হতে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দাওয়ার কাছে বসি। বেশ অনেকক্ষণ বসে রয়েছি। বাইরে থেকে পরিবেশ ভালোই লাগছে। মাত্র 2 দিন আগেই ওই খালের কাছে একজন কিছু দেখতে পেয়েছে বলে গ্রামে একটা গুজব উঠেছিল। কেমন যেন মনে হলো এই রাতে যদি আমি একবার খালের ধারে যাই তাহলে কি আমিও কিছু দেখতে পাবো। তখন আকাশের চাঁদের আলো রয়েছে,
আমি গ্রামের ছেলে। চাঁদের আলোয় গ্রামের পথে রাতের বেলা বেরিয়ে পড়াটা আমার কাছে খুব একটা কঠিন কাজ নয়। যেমন ভাবা তেমনি কাজ। দরজাটা বাইরে থেকে ভালো করে ভিজিয়ে দিয়ে পথে নামলাম। গোটা পথ ফাঁকা। গ্রামের সবাই যেন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। গ্রামের এদিক ওদিক ছড়িয়ে থাকা বাড়িঘরগুলোকে কেমন যেন অন্ধকারের ছায়ামূর্তির মতো মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে ভূষণ্ডির মাঠ পেরিয়ে যখন খালের কাছে গিয়ে পৌঁছেছি, তখন মনে হলো কাজটা ভালো হয়নি। আসলে ওখানে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু ব্যাপারটা মনে হয়নি। ওই খালের পাড়ে একটা বড় গাছের পাশে দাঁড়িয়ে ব্যাপারটা প্রথমবারের মতো মনে হলো। বুঝতে পারছিলাম এতক্ষণ ধরে যে পথে হেঁটে এসেছি সেই পথের পরিবেশের সাথে এই খালপাড়ের চারপাশের পরিবেশের কি যেন একটা পার্থক্য রয়েছে। আর সেই পার্থক্যটা যেন আমি ভালো করে বুঝতে পারছিলাম। গাছের কাছে দাঁড়িয়ে সেই খালের মাঝের সামান্য জলের দিকে তাকিয়ে রয়েছি। চাঁদের আলোয় সবটাই ভালোভাবে দেখা যায়। হঠাৎ করে কি যেন মনে হলো খালের শুকনো মাটির একেবারে ধার থেকে আমার দিকে কেউ যেন আসছে। ব্যাপারটা ওই চাঁদের আলো থাকার জন্য ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে হেঁটে আসছে সে যেন সোজা আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা দেখতে পেয়ে আমার কেমন যেন ভয় হলো। আমি বুঝতে পারছিলাম সে আস্তে আস্তে আমার একদম কাছে এগিয়ে এসে পড়বে। কালো ছায়ামূর্তি ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না ভালো করে। তাকে লক্ষ্য করতে যাব এমন সময় একটা হাসির শব্দ শুনতে পেলাম। হাসির শব্দটা শুনেই আমার আর বুঝতে ভুল হলো না যে এই খালের পাড়ে যাদের ঘুরে বেড়াবার কথা আমি শুনেছি, ওই কালো ছায়ামূর্তিটা তাদেরই মধ্যে একজন। আর সময় নষ্ট না করে আমি গাছটা ছেড়ে দৌড়তে শুরু করলাম গ্রামের দিকে পিছনে। শুনতে পেলাম সেই হাসির শব্দ। মনে হলো একটা হাওয়ার শব্দের সাথে কেউ যেন আমাদেরকে এগিয়ে আসছে। কতক্ষণ দৌড়েছিলাম মনে নেই। খালপাড় ছেড়ে যখন ভূষণ্ডির মাঠে এসে ঢুকবো, সেই একবার পেছনের দিকে তাকাতে দেখি কেউ কোথাও নেই, কিন্তু সেই হাসির শব্দটা তখনও ভেসে আসছে। ভয়ে ভয়ে বাড়িতে ফিরে এসেছিলাম। এই কথাটা আমি আর কাউকে বলিনি। তবে যে ঘটনার কথা তোমায় বললাম সে আজ থেকে কম করে হলেও প্রায় 2 বছর আগের হবে। তার মাসখানেকের মধ্যেই তো ওই রায়বাবুদের ছোট ছেলেটা মারা গেল। সেদিন রাতে যদি আমি সেখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে হয়তো আমাকে ওই জলের মধ্যে মরে পড়ে থাকতে দেখা যেত। নিতাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। তার মানে ওই খালের পাড়ে সত্যি কিছু একটা আছে। মনের মধ্যে কেমন যেন কৌতূহল অনুভব করলাম। বুঝতে পারছিলাম নিতাইয়ের ঘুম পেতে শুরু করেছে। সে হাই তুলতে লাগলো। তাই আর সময় নষ্ট না করে সেদিন রাতে ঘরে গিয়ে দুজনে ঘুমিয়ে পড়লাম। পরদিন আমরা ঘুম থেকে ওঠার আগেই নিতাইয়ের বাবা বেরিয়ে চলে গিয়েছিল। ঘুম ভাঙতে দেখি মুখের ওপর সূর্যের আলো এসে পড়েছে। সামনের দরজাটা খোলা। বাইরে এসে দেখি নিতাই উঠোনের মধ্যে বসে কি যেন একটা করছে। আমায় দেখতে পেয়ে বলল, উঠে পড়ছো তারানাথ? তুমি কি আজ চলে যাবে? আমার এখান থেকে বেরিয়ে পড়া প্রয়োজন ছিল, কিন্তু সেই খালের কথা শুনে সেটা দেখার কেমন একটা প্রবল ইচ্ছে আমার মাথার মধ্যে চাগার দিয়ে উঠছিল। তাই বললাম, খুব বেশি দিন তোমাদের বাড়িতে থেকে তোমাদের অন্ন ধ্বংস করার ইচ্ছে আমার নেই নিতাই। তবে একবার দিনের আলোয় সেই খাল পাড়টা দেখে আসি চলো। নিতাই আমার কথা শুনে হেসে উঠল। আমরা দুজন মিলে দিনের আলোয় ভূষণ্ডির মাঠ পেরিয়ে সেই খাল পাড় দেখতে গেলাম। সত্যি বলতে খালটা কিন্তু অদ্ভুত। তার গভীরতা অনেক বেশি। তবে অদ্ভুত ব্যাপার হলো তার অধিকাংশটাই শুকিয়ে গেছে। মাঝের দিকে খানিকটা জল রয়েছে। খালটা সোজা এগিয়ে গেছে পূবের দিকে। সেই খালপাড়ের কাছ দিয়ে একটা রাস্তা পাশের গ্রামের দিকে চলে গেছে। তবে এই দিকটা হলো খালের শেষের অংশ। এইখানে হয়তো আগে অনেক জল থাকতো, এখন কোনো কারণে শুকিয়ে এসেছে। খালের শুকনো মাটি ধরে হেঁটে আমরা নামতে লাগলাম নিচের দিকে। বুঝতে পারলাম যখন এই খাল বর্ষার জল জমে ভরে যায় তখন এর গভীরতা হয়ে আসে অনেক বেশি। তবে নিচে নামতেই বুঝতে পারলাম যেটুকু জল রয়েছে তার গভীরতাও নেহাত কম নয়। হাঁটু পর্যন্ত জল হয়ে যাবে। নামতে নামতে নিতাই বলল,
দিনের বেলা কোনো চিন্তা নেই, সমস্ত ভয় অন্ধকার নামার পরে। তখন এই খালে তো দূরের ব্যাপার, এই খালের আশেপাশে কেউ আসতে চায় না। খাল এবং তার আশেপাশের পরিবেশটা দেখে কথাটা যে সত্যি সেটা বুঝতে পারছিলাম। এই মুহূর্তে এখানে আমরা দুজন ছাড়া আর কোনো অন্য মানুষ আশেপাশে নেই। তুমি তো এখানে মাঝে মাঝে আসো, তাই না? রাতের বেলা তুমি যাকে দেখতে পেয়েছিলে তাকে তো অনেক দূর থেকে দেখেছো, তাকে অনেক কাছ থেকে দেখেছে এমন কেউ এখানে আছে? আছে, তবে আমি সঙ্গে থাকলে তাদের কেউ তোমার সাথে খুব একটা কথা বলবে না। তারনাথ, তুমি কি রাতের বেলায় খালপাড়ে ওরা আসে কথাটা বিশ্বাস করতে পারছো না, নাকি তুমি নিজের চোখে একবার তাদের দেখতে চাইছো? বুঝতে পারলাম নিতাই কথা বলতে বলতে থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছে। তার দুটো চোখে জমে রয়েছে প্রশ্ন, কৌতূহল, জিজ্ঞাসা। ইচ্ছে যে হচ্ছে না সে কথা বলবো কি করে, তবে একা একা এই খাল পাড়ে এসে তাকে দেখতে পাওয়ার পরে যদি তোমার মতো কোনো বিপদে পড়ি তখন? তুমি যদি আসতে চাও আমি তাহলে তোমার সাথে আসতে রাজি আছি তারানাথ, তবে বাড়িতে কেউ যেন ব্যাপারটা জানতে না পারে, তাহলে বিপদ বাড়বে। মনের মধ্যে একটা কৌতূহল আগেই ছিল। দিনের আলোয় খালের আশপাশটা ভালো করে ঘুরে নিয়ে বাড়ি ফিরে গেলাম বিকেলের মধ্যেই। খালপাড়ের আশপাশে সবুজ জঙ্গল দেখতে বেশ ভালোই লাগছিল। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছিলাম, এই খালপাড়ের আশেপাশে নিশ্চয়ই কিছুটা আছে, তেমনটা আমার মনে হচ্ছিল। আবার আগের দিনের মতো রাত্রে খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করতে লাগলাম নিতাইয়ের বাবার ঘুমিয়ে পড়ার জন্য। তারপর আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম সেই খালপাড় যাওয়ার উদ্দেশ্যে। তারানাথ একটানা এতটা কথা বলে আবার একটা সিগারেট বার করল। আমি বললাম, ওই খালপাড়ে ওই ছায়া মূর্তিটার থাকার কারণ কি ছিল? আর আপনি কিংবা নিতাই কিংবা গ্রামের আরও যারা তাকে দেখেছিল তারা কি একজনকেই দেখেছিল নাকি অনেককে দেখেছিল? তুমি কি জানতে চাইছো সেটা আমি বুঝতে পারছি। আসলে নিতাই ওখানে একজনকে দেখলে ওখানে ছিল অনেকজন। ওই খালের জলে যারা ডুবে মারা গিয়েছিল অনেক আগে, তাদের অশরীরী আত্মা ওখানেই থেকে গিয়েছিল। এখন খালের জল কম হয়ে আসার জন্য তারা রাতের বেলা খালের জলের পাশে এসে চুপ করে বসে থাকতো। তারপর কোনো মানুষকে পেলে তার ক্ষতি করার চেষ্টা করত। গল্পের প্রথমেই আপনি বলেছিলেন ওই গ্রামে একদিনের বেশি না থাকলে বরং ভালো হতো। সেটা কেন বলেছিলেন ঠাকুরমশাই? গল্প যা বলেছেন তাতে তো সব ঠিকই আছে। আমাদের জীবনে আমরা মাঝে মাঝে অনেক বড় ভুল করে ফেলি। আমরা বুঝতে পারি না আসলে আমরা কি করে ফেলেছি, আর তার জন্য যা ক্ষতি হয় তা কখনোই পূরণ করা সম্ভব হয় না। আমি যদি সেদিন সকালে ওই গ্রাম ছেড়ে চলে আসতাম কিংবা নিতাইকে রাতের বেলা ওই খাল পাড়ে যাওয়ার জন্য না বলতাম, তাহলে হয়তো কিছুই ঘটতো না। সেদিন রাতে আমরা আবার আগের দিনের মতো অপেক্ষা করতে করতে যখন নিতাইয়ের বাবা ঘুমিয়ে পড়ল, তখন ঘরের দরজা বাইরে থেকে ভিজিয়ে দিয়ে নিতাইকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই খাল পাড়ের উদ্দেশ্যে। মনের মধ্যে প্রবল ইচ্ছা ওখানে আসলে কে থাকে সেটা দেখব। আসলে বাড়ি থেকে বেরিয়েছি তো মনের কৌতূহল নিরসনের জন্য। তন্ত্র মন্ত্র কথা জানবো, সাধনা শিখবো, নতুন মানুষ দেখবো, নতুন জায়গা ঘুরে বেড়াবো। তাই এই গ্রামের ওই খাল আমায় কেমন যেন টেনে চলেছিল। নিতাইয়ের সাথে ওই খাল পাড়ে গিয়ে গাছের তলায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন তাকে দেখতে পেলাম, তখন সেও আমাদের দেখতে পেয়েছে। নিতাই দ্রুতভাবে আমার হাত টেনে ধরে গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো। আমিও বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে, তাই পিছনের দিকে ঘুরে ছুটতে গেও এমন সময় মাটির উপর ধপ করে পড়ে গেলাম। একটা হাসি ততক্ষণে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। সেই খালের দিক থেকে একটা কালো ছায়া মূর্তি আমার দিকে যেন ছুটে আসতে শুরু করেছে, তার সাথে একটা হাওয়ার শব্দ। নিতাই আমার হাত ধরে টানতে টানতে বলল, তারানাথ, তারানাথ, তাড়াতাড়ি উঠে পড়ো, ও আসছে, ও আমাদের দিকে এগিয়ে আসছে। তুমি যাও, তুমি চলে যাও নিতাই, আমি ঠিক চলে যাব। নিতাই আমায় দু হাতে টেনে তুলতে তুলতে বলল, সেটা হয় না তারানাথ, তোমায় আমি এখানে নিয়ে এসেছি,
আমি তোমায় এখানে ছেড়ে কিছুতেই যেতে পারবো না। নিতাই আবার পিছনের দিকে তাকালো। ওই চাঁদের আলোয় অল্প অন্ধকারের মধ্যেও আমি তার চোখে মুখে ভয় ফুটে উঠতে দেখতে পেলাম। পেছনে এসে ভেসে আসা হাসির শব্দ আর হাওয়ার শব্দ যেন আরো কাছে এসে পড়েছে। আমি মাথা ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে মাটিতে উঠে বসার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পায়ে বড্ড লেগেছে। দেখতে পেলাম সেই ছায়ামূর্তি একদম আমাদের সামনে কাছে এসে পড়েছে, আর একটু হলেই সে আমাদের ধরে ফেলবে। আমি মাটি থেকে কোনো রকমে উঠে দাঁড়িয়ে নিতাইয়ের হাত ধরে দৌড়াতে শুরু করলাম। দৌড়ে বেশ খানিকটা এগিয়ে চলে এসেছি, ঠিক তখনই দেখতে পেলাম গ্রামের পথের মাঝখানে কালো ছায়ার মতো কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এদিকে খালপাত থেকে আমাদের পিছনে আবার সেই ছায়ামূর্তিটা তখন আমাদের দিকে এগিয়ে আসছে। নিতাই এক পা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তাকে বারণ করে বললাম, যেও না নিতাই, যেও না, এখানে চুপ করে দাঁড়াও। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না সামনে পেছনে দুদিকে কেউ আমাদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে? আমি সত্যি নিতাইকে বারণ করেছিলাম, কারণ সামনে এসে দাঁড়ানো ছায়ামূর্তিটা যেন আমার চেনা বলে মনে হয়েছিল। আমি নিতাইকে কিছু একটা বলতে যাব, তার আগে নিতাই একটা কাজ করলো। অদ্ভুতভাবে চিৎকার করে উঠলো। তার সাথে সাথে মনে পড়ে গেল নিতাইয়ের বলা সেই কথাটা। প্রবল ভয় কিংবা প্রবল রাগ, মন খারাপের মুহূর্তে তার মধ্যে একটা অদ্ভুত পাগলামি জেগে ওঠে। একটা চিৎকার করে নিতাই পেছনের দিকে ছুটতে লাগলো, সেই ছায়ামূর্তি যেদিক থেকে এসেছে সেইখানে। এদিকে আমি দাঁড়িয়ে সামনে সেই ছায়ামূর্তিকে তখনও দেখে চলেছি। কিছুতেই বিশ্বাস করতে পারছি না এই ছায়ামূর্তি আমাদের কোনো ক্ষতি করতে পারে, কারণ খাল পাড়ে দাঁড়িয়ে যে অদ্ভুত অনুভূতি আমার হয়েছিল, এখানে দাঁড়িয়ে কিন্তু তেমন কিছুই হচ্ছে না। তার বদলে কেমন যেন একটা সাহস মনের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে। নিতাইয়ের চিৎকারের সমস্ত ভাবটা কেটে গেল। আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম নিতাই ছুটতে ছুটতে সেই ছায়ামূর্তির দিকে খানিকটা এগিয়ে গিয়েছে। আমি একবার চিৎকার করে বলে উঠলাম, না নিতাই, ওখানে যেও না নিতাই, ওখানে যেও না নিতাই। তার আগেই নিতাই গিয়ে পড়েছে পেছনের সেই ছায়ামূর্তির একদম কাছে। নিতাইয়ের গলা থেকে বেরিয়ে আসা একটা চিৎকারের সাথে একটা প্রবল হাসিতে চারপাশটা ভরে গেল। বুঝতে পারলাম নিতাইয়ের কোনো একটা বিপদ ঘটে গেছে। আকাশে চাঁদের আলো রয়েছে বটে, তবে গ্রামের এখানে চারপাশে সবুজ গাছপালা থাকার জন্য ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না। আমার সামনে এসে দাঁড়ানো ছায়ামূর্তিটা ততক্ষণে হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। একটু পরেই বুঝতে পারলাম যে সে দাঁড়িয়েছে সে আর অন্য কেউ নয়, সে একজন সাধু। আর সেই সাধুকে যেন আমি খুব ভালো করেই চিনি। এদিকে পিছনের দিক থেকে নিতাইয়ের চিৎকার আর সেই ছায়ামূর্তির গর্জন শোনা যাচ্ছিল। আমি পিছনের দিকে দু পায়ে গিয়ে যাব এমন সময় প্রবল একটা টান অনুভব করলাম, যেন মনে হলো পেছনের দিক থেকে কেউ আমায় টেনে সেখানে দাঁড় করিয়ে রেখেছে। আমি প্রবল চেষ্টা করেও সামনের দিকে যেতে পারছি না। আমার মুখ থেকে কোনো কথা বাইরে বেরিয়ে আসতে পারছে না, যেন মনে হচ্ছে আমার গোটা শরীর এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। চোখের সামনে অন্ধকারে দেখতে পেলাম সেই ছায়ামূর্তিটা নিতাইয়ের গলাটা একেবারে এক হাতে চেপে ধরে তাকে শূন্য থেকে মাটিতে তুলে ফেলেছে। নিতাই দুটো হাত দিয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। তার দুটো পা শূন্যে কেমন যেন অসহায়ের মতো নড়াচড়া করছে, কিন্তু আমি চাইলেও তার দিকে এগিয়ে যেতে পারছি না। ততক্ষণ আমার পেছনে সেই ছায়ামূর্তিটা হাঁটতে হাঁটতে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর সে এসে দাঁড়াতেই একটা শুভানুভূতিতে চারপাশটা কেমন যেন ভরে গেল। আমি বুঝতে পারলাম আজ যেই হোক এই সাধু মানে যে ছায়ামূর্তি সে দাঁড়িয়েছে তার কাছ থেকে আমার কোনো বিপদের সম্ভাবনা নেই। আমার মাথার ভেতরটা কেমন যেন ঘুরে উঠতে লাগলো। শেষ মুহূর্তে যখন আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম তখন দেখতে পেলাম সেই সাধু আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার একটা হাত তুলে ধরে রয়েছে সামনে সেই ছায়ামূর্তির দিকে, আর নিতাইয়ের গলা থেকে বেরিয়ে আসছে একটা শব্দ,
আমি প্রবল চেষ্টা করেও মাটি থেকে উঠে কিন্তু নিতাইয়ের দিকে এগিয়ে যেতে পারলাম না। বুঝতে পারলাম নিতাইয়ের শরীরটাও আমার মতোই মাটির উপর পড়ে রয়েছে। সেই সাধু যেন আমার দিকে এগিয়ে এলো, তারপর আমার মাথার উপর একটা হাত রাখলো। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখতে পেলাম ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। মাটির উপরে আমি শুয়ে রয়েছি। এদিক ওদিক তাকিয়ে প্রথমে তেমন কিছুই বুঝতে পারলাম না। একটু পরেই দেখতে পেলাম মাটির উপরে খানিকটা সামনে কি যেন পড়ে রয়েছে। আসলে এই পথটা সেই জঙ্গলের ভেতর দিয়ে, এদিকে লোকজন খুব একটা আসে না, তাই আমরা পড়ে থাকলেও এতক্ষণে কারোর নজরে আসেনি। তাড়াতাড়ি উঠে ছুটে গেলাম নিতাইয়ের দিকে। তারপর নিতাইয়ের গায়ে একটা ধাক্কা দিতে আমার গোটা শরীর কেমন যেন ভয় কেঁপে উঠল। ঘরের মধ্যে আধো অন্ধকারে তারানাথের চোখ ভালোভাবে দেখা যায় না। জানলার সামান্য ফাঁক দিয়ে আসা একটা হাওয়া ঘরের ভেতরটা কেমন যেন ঠান্ডা করে দিল। মাঝে মাঝে বাইরের বৃষ্টির শব্দটা এখনো এসে পড়ছে। তারানাথ সেদিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। কিশোরী বলল, কি হয়েছিল ঠাকুরমশাই নিতাইয়ের? নিতাইয়ের গায়ে হাত দিতেই বুঝতে পেরেছিলাম তার গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কাল রাতেই সে কখন যেন মারা গেছে। এতক্ষণ পর্যন্ত তার মৃতদেহটা ওখানে পড়ে থাকার জন্য সেই মৃতদেহের এখন আর কোনো সার নেই। তার দুটো খোলা বিস্ফারিত চোখ যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে। গলার দিকে তাকিয়ে দেখতে পেলাম গলায় কোনো দাগ নেই, অথচ আমি নিজে দেখেছি সেই ছায়ামূর্তি তার গলা চেপে ধরে তাকে শূন্যে তুলেছিল। অদ্ভুতভাবে তার মুখটা হাঁ করা রয়েছে। তার মুখের এক পাশ বেয়ে নামছে রক্ত। তার সেই মুখের দিকে আমি খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। এক সময় কেমন যেন করে উঠল। বারবার মনে হচ্ছিল আমি যদি রাতে তাকে এখানে না নিয়ে আসতাম তাহলে হয়তো এমন কিছুই ঘটতো না। উঠে দাঁড়িয়ে সেই খাল পাড়ের দিকে তাকালাম। দিনের আলোয় খাল পাড়ের কোথাও কিছু নেই, যেন অতি সাধারণ সবকিছু। অথচ কাল রাতে যখন সেই ছায়া মূর্তিকে আমি দেখেছিলাম তখন তার দুটো উজ্জ্বল লাল রঙের চোখ আমি দেখতে পেয়েছিলাম। বারবার মনে হতে লাগলো সেই সাধু যদি আমায় বাঁচানোর জন্য এখানে এসে থাকেন তাহলে তিনি নিতাইকে কেন বাঁচালেন না। এখন তার বাবাকে আমি বলবো কি? আমি অজানা অচেনা গ্রামের এক ভবঘুরে সাধক, তার বাড়িতে এসে তার ছেলেকে রাতের বেলা বাড়ি থেকে ডেকে নিয়ে এই খাল পাড়ে এসেছি, আর আমার জন্য তার ছেলে আজ আর বেঁচে নেই। এই কথাটা তার সামনে দাঁড়িয়ে তাকে বলার মতো কোনো ক্ষমতাই আমার ছিল না। তাই বেশ কিছুক্ষণ ওখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকবার নিতাইয়ের শরীরটা পরীক্ষা করে দেখলাম, বারবার চেষ্টা করলাম যদি তার শরীরে প্রাণ থাকে, যদি তাকে বাঁচানো যায়। কিন্তু ধীরে ধীরে সকাল হতে লাগলো, অথচ তার শরীরের কোনো পরিবর্তন দেখা গেল না। আমি বুঝতে পারছিলাম আমার আর কিছুই করার নেই। তাই গ্রামের পথে ফিরে এলাম। গ্রামের পথে একজনের সাথে দেখা হতেই তাকে বললাম, ওই খাল পাড়ের কাছে কে একজন মরে পড়ে আছে। সে আমায় এর আগে দেখেনি। আমার কথা শুনে সে তাড়াতাড়ি গ্রামের দিকে ছুটল। আমি আর গ্রামের দিকে গেলাম না। নিতাইয়ের বাড়িতে যাওয়ার মতো সাহস আমার ছিল না। তাই সেদিনই সেই গ্রাম ছেড়ে চলে এলাম। তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী চুপ করে রইলাম। গল্পের শেষটা যে এমন হবে সেটা আমরা ভাবতে পারিনি। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে বললাম, ঠাকুরমশাই, আপনি তো সেই মুহূর্তে কিছু করতে পারতেন না। আপনার কাছে তো কোনো ক্ষমতাই ছিল না। সেই সাধু যদি আপনাকে না বাঁচাতো তাহলে হয়তো আপনিও। তারানাথের মুখে অন্ধকারের মধ্যে একটা হাসি দেখা গেল। ম্লান হেসে থেমে থেমে তারানাথ বলল, আমি জানতাম আমার কিছু হবে না।
আমি জানতাম মাতু পাগলি আমায় সামান্য কিছু ক্ষমতা দিয়েছে। এটাও জানতাম আমার জন্মের সময় সেই নীল আলো আকাশে দেখা গিয়েছিল। আমার জীবন অনেক দূর পর্যন্ত রয়েছে। তবে এই সব কিছুর মধ্যে এটা ভুলে গিয়েছিলাম যে নিতাই একটা সাধারণ মানুষ। নিতাইয়ের জন্মের সময় আকাশে কোনো আলো দেখা যায়নি। নিতাইয়ের রক্ষা করার জন্য কাল ভৈরব নেই। এমনকি চরম বিপদের মধ্যে পড়লে নিজেকে সাহায্য করার জন্য কোনো সাধু রয়েছে। যদি সেদিন একটু ভালোভাবে ব্যাপারটা ভেবে দেখতাম, তাহলে সেদিন রাতে নিতাইকে ওখানে নিয়ে যেতাম না। আমি ভেবেছিলাম হয়তো তেমন কিছুই হবে না, তাই নিতাইকে নিয়ে গিয়েছিলাম। তাছাড়া নিতাই এর আগে একা সেখানে গেছে। আমার জন্য নিতাই সেদিন মারা গিয়েছিল। যদি দৌড়তে গিয়ে আমি মাটিতে না পড়ে যেতাম, তাহলে আমরা দৌড়তে দৌড়তে গ্রামের ভিতরে চলে আসতাম। আর তাহলে সেই অপশক্তি নিতাইয়ের কোনো ক্ষতি করতে পারতো না, বুঝলে? তোমরা বললে না আমার গোটা জীবনে অনেক অভিজ্ঞতা আছে। যখন আমার কাছে কোনো ক্ষমতা ছিল না, তখনও অভিজ্ঞতা ছিল। আসলে আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতাই আছে যা তোমাদের আমি বলতে চাই না। অতীতের পাতা উল্টাতে গেলে মাঝে মাঝে এমন সব পাতা বেরিয়ে আসে যাতে অনেক হতাশা লেখা আছে। তোমরা শুধু এটাই ভাবো তারানাথ তান্ত্রিকের অনেক ক্ষমতা। তারানাথ তান্ত্রিক সবসময় তন্ত্র বলে অসাধ্য সাধন করেছে, অলৌকিক সব কাজও করেছে। সেই গপ্প তোমাদের বলে তাক লাগিয়ে দিতে চেয়েছে। সে কথা নয়, আমাকেও মাঝে মাঝে হার স্বীকার করতে হয়েছে। আমাকেও অনেক কিছু হারাতে হয়েছে। চরম বিপদের মুহূর্তে আমায় অসহায়ের মতো আত্মসমর্পণ করতে হয়েছে। তবে আমার ভাগ্যে যেমনটাই লেখা ছিল, আমি অনেক কিছুই হারাবো। আমাকে বারবার আত্মসমর্পণ করতে হবে, অথচ আমার নিজের কিছু হবে না। যে মানুষ অমরত্ব চায়, সে মানুষ অমরত্ব কখনোই উপভোগ করতে পারে না। আসলে জীবন মৃত্যু এই সব কিছু নিয়েই আমাদের ভাগ্য। তার মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেলে তাতে ক্ষতি বেশি হয়, লাভ কিছুই হয় না। আমার যেমন ক্ষমতা রয়েছে, তেমন আমার জীবনে এমন অনেক গল্প রয়েছে যেগুলো তোমাদের আমি ইচ্ছে করে বলতে চাই না। সেগুলো ভালো নয়। সেগুলো বলতে গেলে অতীতের কথা মনে পড়ে যাবে। বারবার মনে হবে আমার জন্য এমন অনেক কিছু হয়েছে যেগুলো আমি না চাইলে হয়তো হতো না। কিন্তু বিশ্বাস করো, আমি কথাগুলো বলতে বলতে তারানাথ হঠাৎ করে চুপ করে গেল। তারপর একবার কেশে নিয়ে গলা পরিষ্কার করে বলল, বৃষ্টিটা কমে এসেছে মনে হয়, বুঝলে? তোমরা এই ফাঁকে বেরিয়ে পড়ো, না হলে আবার আবার যদি বৃষ্টি নেমে আসে তখন আটকে পড়তে হবে। ঠাকুরমশাই, আমরা জানি আপনি আমাদের অনেক গল্পই বলেন না, আর সেসব নিয়ে আমাদের মনে কৌতূহল থাকলেও আমরা সে প্রশ্ন আপনাকে সবসময় করিও না। আসলে আজ বারবার এমন একটা কথা মনে পড়ছিল বলে আপনাকে জোর করছিলাম এমন একটা গল্প বলার জন্য। আপনি যেসব গল্প বলতে চান না তা বলার জন্য আপনাকে আমরা কখনোই জোর করব না, আপনি নিশ্চিন্ত থাকুন। আর আপনার কাছে চারিতাও সবসময় নেই তো কি হয়েছে, আমরা তো প্রতি সপ্তাহে একবার করে আপনার কাছে আসি নাকি? তারানাথ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আস্তে আস্তে বিছানা থেকে নামল। আমরা নেমে আসতে দরজা খুলে বেরিয়ে দেখতে পেলাম বৃষ্টি সত্যিই কমে এসেছে। ছাতা তুলে নিয়ে জুতো পরে তারানাথকে বিদায় জানিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় নেমে কিশোরী বলল, তুমি ঠিকই বলেছিলে, বুঝলে? ঠাকুরমশাইয়ের সব কিছু না জানাই ভালো। সব কিছু জানতে চাওয়াটাও বোধ হয় ঠিক নয়। তিনি যতটা বলতে চান ততটা জানাই সঠিক। কিশোরীর গলাটা কেমন যেন অদ্ভুত শান্ত বলে মনে হলো। আমি তার কথার কোনো উত্তর দিতে পারলাম না। চুপচাপ দুজনে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম বাড়ির দিকে। হেঁটেই বাড়ি ফিরবো ভেবেছিলাম, তবে হঠাৎ করেই বৃষ্টি নেমে এলো। তাই তাড়াতাড়ি হেঁটে গেলাম ট্রাম রাস্তার দিকে ট্রাম ধরবো বলে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর ট্রাম এলো। আর অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম তারানাথের বলা শেষ কথাগুলো। আমার যেমন ক্ষমতা রয়েছে, তেমন আমার জীবনে এমন অনেক গল্প রয়েছে যেগুলো তোমাদের আমি ইচ্ছে করে বলতে চাই না। সেগুলো ভালো নয়।
সেগুলো বলতে গেলে অতীতের কথা মনে পড়ে যাবে। বারবার মনে হবে আমার জন্য এমন অনেক কিছু হয়েছে যেগুলো আমি না চাইলে হয়তো হতো না। কিন্তু বিশ্বাস করো আমি। তারানাথের বলা শেষ কথাগুলো যেন আশেপাশের বৃষ্টি স্নাত ঠান্ডা হাওয়ার সাথে কানের মধ্যে এসে ঢুকতে লাগলো। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বাসুদপুরের খালপাড়।